স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি, জাহিদুল বাশার। শুরুতে শিরোনামগুলো জানাবো। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশের সংশোধনী বিল সংসদে পাস, গেজেট প্রকাশ 2 দিনের মধ্যেই এরপর ফল প্রকাশ। কাশিমপুর কারাগারে কয়েদির সঙ্গে নারীর একান্ত সাক্ষাতের ঘটনায় সিনিয়র জেল সুপার ও জেলার প্রত্যাহার। এ নিয়ে প্রত্যাহার হলো 5 জন। নানা বিধিনিষেধ, অনুশাসনে যৌন বিষয়ে জানার সুযোগ নেই, বাড়ছে বিকৃত, ঘটছে মর্মান্তিক ঘটনা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির তাগিদ। মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ সারা দেশ, বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল, ফসলের ক্ষয়ক্ষতি। এবং শেষ ম্যাচ জিতে উইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। চট্টগ্রামে অনুশীলনে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিল টাইগাররা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশের সুযোগ রেখে জাতীয় সংসদে পাশ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিল। এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে 2 দিনের মধ্যেই। এর পরপরই এইচএসসির ফলাফল ঘোষণা করা হবে। সকালে অধিবেশনের শুরুতে এই সংক্রান্ত বিল পাশের জন্য সংসদে তোলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি জানান, চলমান এই মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে একই প্রক্রিয়াতে শিক্ষার্থীদের অটো পাস করানো হয়েছে। করোনাকালে দেশের যেই পরিস্থিতি ছিল তাতে স্বল্প পরিসরেও শিক্ষা বোর্ডের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বিলের উপর জনমত যাচাই কণ্ঠভোটে নাকচ হওয়ার পর তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এদিকে ফেব্রুয়ারিতে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। যেহেতু 18 জানুয়ারি আমাদের এই সংসদ বসছে, সেই কারণেই তখন আর অর্ডিন্যান্স আকারে এটিকে না এনে আমরা বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই হিসেবেই বিলটি এসছে। এবং এখানে গেজেট প্রকাশের কথা আছে। আমাদের গেজেট প্রকাশ করতে আমাদের এই বিলটি পাশ হয়ে গেলে 2 দিন মতো সময় লাগবে এবং তারপরেই আমরা আমাদের ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। কাজে এটি নিয়ে আর বিলম্বের কোনো আর সুযোগ নেই। গাজীপুরের কাশিমপুর কারাগারে এক কয়েদির সঙ্গে এক নারীর একান্ত সময় কাটানোর ঘটনায় সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ। নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির নারীর সঙ্গে দেখা করায় তাদের প্রত্যাহার করা হয়। এর আগে শনিবার এ ঘটনায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন সহ আরও 3 জনকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারাগারে বন্দী হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভাইরা ও হলমার্কের কর্মকর্তা তুষার আহমেদের সঙ্গে এক নারীর একান্তে অবস্থানের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নানা বিধিনিষেধ, অনুশাসনে যৌনতা এখনও আড়ালে রাখার বিষয়। এ প্রশ্নে মুক্ত আলোচনার সুযোগ কম, পাঠ্য বইও নেই জানার সুযোগ। সে কারণেই বাড়ছে বিকৃতি, ঘটছে মর্মান্তিক ঘটনা। এ থেকে বেরিয়ে আসছে পাঠ্যসূচিতে যৌন শিক্ষার বিকল্প দেখছে না বিশ্লেষকেরা। তারুণ্য মানেই যেন আড্ডা আর সব বিষয়ে স্বতঃস্ফূর্ত প্রকাশ। অজ্ঞতা বা প্রথা নয়, যৌনতা প্রশ্নে যথার্থ শিক্ষা এবং সচেতনতা চান তারা। Well, I think it's a pretty natural occurrence. Like পৃথিবীতে that's basically human being. We are nothing without procreation. So হ্যাঁ, এখানে একটা ট্যাবু থাকতে পারে এবং আছে, বাট আই থিঙ্ক যে বাইরে যেরকম হচ্ছে কি সেক্স এডুকেশনের হচ্ছে একটা কোর্স থাকে যে লাইক ফিমেল রিপ্রোডাকশন বা মেল প্রোডাকশন, লাইক একটা হেলদি জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকা উচিত। আই ফিল লাইক যে এই জিনিসটা আমাদেরকে ওপেন করে দেওয়া হোক, সেক্স এডুকেশনের শিক্ষাটা আরও প্রসারিত হোক। সামাজিক নানা অনুশাসনে যৌনতা এখনও আড়ালে রাখার বিষয়। এ নিয়ে ছেলেমেয়েদের সঙ্গে দূরত্ব আছে অভিভাবকদেরও।
এসব বাধা অতিক্রম করা না গেলে বিকৃতি বন্ধ করা যাবে না বলেও মত তাদের। যে সেক্স জিনিসটা হচ্ছে নর্মাল, একদমই ন্যাচারাল একটা জিনিস। এটা নিয়ে আসলে কথা বলা উচিত, সেক্স এডুকেশনের ব্যাপারে কথা বলা উচিত। আমরা কিন্তু ছোটবেলা থেকে এসব ব্যাপারে জানিনি বা ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি, বাট বড়দের থেকে যে একটা এডুকেশনের ব্যাপারটা সেটা আমরা পাইনি। বলা উচিত, ওরা এই ডিভাইস ওইটা দেখার আগেই ওদেরকে একটু সতর্ক করা উচিত যে কোনটা ভালো কোনটা মন্দ। করোনায় দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে অনলাইন নির্ভরশীলতা। এতে সামনে আসছে নানা পর্ণ সাইটও। সঠিক শিক্ষা না থাকায় এতে আসক্ত হচ্ছে অনেকেই। আমাদের সমাজের যে একটা বাধা ধরা কিছুটা নিয়ম ছিল, রক্ষণশীলতা ছিল, ওখান থেকে বের হয়ে আসাটাকে আমরা নর্মালাইজ মনে করছি যে সব দেশে আছে, আমরাও পারি, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো এটা কি অপরাধ কিনা? সো আমরা কাগজে কলমে তো এটাকে অপরাধ হিসেবে দেখাতে পারি না যখন এখানে কনসেন্ট থাকে। সমাজ বিশ্লেষকরা বলছেন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আর সামাজিক বিধিনিষেধের চাপে সম্পর্কের সনাতনী ধরন থেকে বেরিয়ে আসছে তরুণরা। এতে লোকচক্ষুর আড়ালে বাড়ছে অবাধ যৌনাচার, তা নিয়ে আগ্রহ এবং চর্চা। সনাতনী যেই রিলেশনশিপ, সেগুলোর যে মানে পদ্ধতি, সেটা পাল্টে এখন কিন্তু একটা নতুন প্রকার এসছে এবং সেখানে কনসেন্ট হোক আনকনসেন্ট হোক, আমরা দেখছি যে আসলে মানে এই ধরনের রিলেশনশিপ খুব কমন হয়ে গেছে। এর মানে যে কননোটেশন আমি বলছি যে যেমন কনসেন্টের মাধ্যমে, এটা আমাদের 20 বছর আগে কিন্তু কনসেন্ট শব্দটাও কিন্তু এখানে আসতো না। সংকট কাটাতে নৈতিক শিক্ষার পাশাপাশি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন পুনর্বিন্যাস করছে সরকার। এর নতুন নাম হচ্ছে নারী নির্যাতন দমন আইন। এতে ধর্ষণের শিকার নারীর গর্ভপাতকে বৈধতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া 16 বছরের কম বয়সী শিশুর সম্মতিতে শারীরিক সম্পর্ককেও ধর্ষণের সংজ্ঞায় আনা হয়েছে। এটি সংসদের চলতি অধিবেশনেই উত্থাপিত হতে পারে। দেশে বছরে স্বপ্রণোদিত গর্ভপাত 11,94,000, 8 দিনে গড়ে এ সংখ্যা 3,271। 2014 সালে এই জরিপ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুথমেকার ইনস্টিটিউট। যদিও দেশের বিদ্যমান আইনে গর্ভপাত অবৈধ, সে কারণেই শুধু ধর্ষণের শিকার নারীর জন্য গর্ভপাতের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ঢেলে সাজাচ্ছে সরকার। খসড়ায় বলা হয়েছে, এক্ষেত্রে 10 সপ্তাহের মধ্যে বা জীবনহানির ভয় থাকবে না এমন সময় পর্যন্ত গর্ভপাত করানো যাবে। খসড়াটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে আইন কমিশন। আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথডগুলো আছে, সেই মেথডে তাদের গর্ভপাত হয়ে যায় অনেক সময়। তো এইখানে যেটা করা হয়েছে, অবশ্যই তাহলে দেখা যাচ্ছে যে এই আইনে যদি অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় তাহলে যে অন্যান্য যে উপায়গুলো ছিল সেটা না করে তারা মানে আইনগত স্বীকৃত হিসাবেই তারা গর্ভপাতটা করাতে পারবেন, তাতে তাদের হেলথ সেফটি থাকবে। তবে চিকিৎসকরা বলছেন, শুধু ধর্ষণের শিকার নারী নয়, গর্ভপাতের বিধান সীমিত না করে বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। নারীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনাতেই পূর্ণাঙ্গ আইন দরকার। শুধু ধর্ষণ নয়, অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি ঘটে, যেটা হয়তো প্রতারণার কোনো সম্পর্কের মাধ্যমে হতে পারে। শুধু এই গর্ভপাত বিষয়টি ভিকটিমের জন্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। আর একজন নারী যে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী হয়েছেন, এটা প্রমাণ করাও অনেক দুরূহ ব্যাপার। প্রস্তাবিত খসড়ায় ধর্ষণে জন্ম নেয়া শিশুর ভরণ পোষণের দায়িত্ব ধর্ষক পিতা বা রাষ্ট্রকে দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তে বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকের জবাবদিহিতার কথা। চলতি অধিবেশনেই এটি সংসদে উত্থাপন হতে পারে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এই মুহূর্তে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সরাসরি জানবো সেখানকার সর্বশেষ বিস্তারিত খবর। রয়েছেন সহকর্মী অনুপম শিলনুপম। আর একদিনের মতো সময় আছে হাতে এই প্রচারণার। একেবারে শেষ মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি চট্টগ্রামে গেছেন, কি বার্তা দিচ্ছেন? মূলত দুপুর 1:15টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে এবং আমরা এখন সার্কিট হাউসের সামনেই আছি।
বৈঠকের শুরুতেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি গণমাধ্যম কর্মীদেরকে কিছু বিষয়ে জানিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উৎসবের আমেজ ইতিমধ্যে তৈরি হয়েছে সেটি বেশ ইতিবাচক বলেই তিনি ধারণা বলছেন এবং পাশাপাশি এই ইতিবাচক বা এই উৎসবমুখর পরিবেশ যাতে কোনোভাবে সংঘাতে না গড়ায় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সরকারি উইংয়ের যে কর্মকর্তা আছেন তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এর বাইরে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই নির্বাচনের যে উৎসবের আমেজ সেটি সম্প্রতি যে আমেরিকায় যে নির্বাচন হয়েছে সেটির চেয়েও ভালো এবং ইতিবাচক পথেই আছে বলে তিনি দাবি করেছেন। এর বাইরে চট্টগ্রামে যে ইতিমধ্যে 3টি হত্যাকাণ্ড ঘটেছে নির্বাচনী সহিংসতাকে ঘিরে সেটি কোনোভাবে কাম্য নয় বলেই তিনি বলেছেন এবং এখানে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা উপস্থিত হয়েছেন তাদেরকে তিনি প্রাথমিক যে নির্দেশনায় বলেছেন যে প্রত্যেক প্রার্থীরই পরিচয় একজন প্রার্থী, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই প্রত্যেক এখানে যারা আছেন উপস্থিত আছেন তাদেরকেই নিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ তাদের যে কোনো ধরনের কথাবার্তা এটি নিয়মিত শুনতে হবে এবং শুনে নির্বাচন যাতে এই উৎসবমুখর পরিবেশটি বজায় থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন একটু পরে হয়তো আবারও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং সেক্ষেত্রে এই নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির বিষয় নিয়ে যে আলোচনাটি চলছে অর্থাৎ সাধারণ ছুটি সেদিন নগরীতে থাকবে কিনা সেটি হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানানো হবে। তবে আজকের এই নির্বাচন কমিশনের এই বৈঠককে ঘিরে নির্বাচনের কি পরিকল্পনা বা নির্বাচনকে সঠিক সুষ্ঠুভাবে অনুপম আরেকটা বিষয় আমরা গণমাধ্যমে যেটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলি নির্বাচন কমিশন সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বলে থাকে, তো এরকম অতি গুরুত্বপূর্ণ কতগুলো কেন্দ্র এখন পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে এবং সেগুলোতে বিশেষ কি ব্যবস্থা থাকবে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভোটারদের কেন্দ্রে আনতে কমিশনের তরফ থেকে এখন পর্যন্ত কতটা কি অগ্রগতি বা তৎপরতা কি? প্রথমত হচ্ছে এই নির্বাচনে ভোটাররা যাতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে সেই জন্য নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী তারা কিন্তু শুরু থেকেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি এবং এর পাশাপাশি নির্বাচনের প্রচারণার বিষয়টি যাতে নির্বিঘ্ন হয় সকল প্রার্থীর জন্য সকল দলের জন্য, যাতে নির্বাচনী প্রচারণার জায়গাটি একেবারে সমান সুযোগ থাকে সেটি নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করছেন নির্বাচন কমিশন। আর ইতোমধ্যে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট 41টি ওয়ার্ডে 400-র বেশি কেন্দ্রকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ঠিক কতজন কিভাবে এখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেটি হয়তো আজকের এই নির্বাচন পূর্ববর্তী যে বৈঠক সেটি থেকে পরিকল্পনাটি তৈরি করা হবে এবং সেখানেই মূলত এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আজও শীতের প্রকোপ রয়েছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের সীমান্তবর্তী শেরপুর জেলায় তীব্র শীতে পাহাড়ি এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছে আদিবাসী সহ দরিদ্র অসহায় মানুষ। কোনো কোনো এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। মেহেরপুরে মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিনাইদহে কুয়াশায় ধানের বীজতলা হলুদ হতে শুরু করেছে। আমের মুকুল ও মসুর উৎপাদনে ক্ষতির শঙ্কা কৃষকদের। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউই। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত 10টা থেকে 12 ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। এতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। শীতের ভিতর কোনো কাজ করতে পারতেছি না, শ্রমিকের কাজ করি, ধান লাগাইলে খুব কষ্ট। শীত পেঁয়াজ হচ্ছে লাল হয়ে বসে যাচ্ছে, মসুর হচ্ছে যাবে নষ্ট হয়ে যাচ্ছে, গম লাল হয়ে যাচ্ছে। ঘোরাঘুরি করতেছি মুরগান, খালি ঘুরতে ঘুরতে তো কাম সারা ঠান্ডাতে। সাক্ষ্যে হাজির না হওয়ায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করে। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ধর্ষণ মামলার 8 আসামিকে। তবে সাক্ষী হাজির না হওয়ায় 27 জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়। আদালতে সাক্ষী হাজির না করতে পারাকে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আসামিদের নির্দোষ প্রমাণ করতে পারবেন তারা। এদিকে আজ এই ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলা ও চাঁদাবাজির অপর মামলাটি একীভূত করে বিচারের জন্য আবেদন করে বাদীপক্ষ, তবে তা নামঞ্জুর করে আদালত।
একই সাক্ষী দুইটা মামলার উনি একত্রেই আদেশ দিতে পারবেন, বিচার করতে পারবেন, রায় দিতে পারবেন। সেই কারণে আমরা একটা দরখাস্ত দিয়েছি আজকে। দরখাস্তটা নামঞ্জুর করে আদালতে বলছেন যে পুলিশ দিয়ে ধরিয়ে সাক্ষী এনে সাক্ষী নিয়ে নেবেন। আমরা বেল পিটিশন দিয়েছি, আমাদের বিরুদ্ধে দর্শনের কোনো অভিযোগ নাই। তারা আজকে সাক্ষী আনতে পারে না, ব্যর্থ তারা, বাদীপক্ষ এবং রাষ্ট্র ব্যর্থ, এর জন্য আমরা জামিন চাইছি। রাজধানীর কমলাপুরে আগুনে পুড়েছে পোশাক কারখানা। কর্তৃপক্ষের দাবি আগুনে পুড়েছে ৪৫,০০০ তৈরি পোশাক। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো মেশিন। ক্ষয়ক্ষতি ও কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সকাল ৭:৪০ কমলাপুরের ওলিও অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের ৬ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতিষ্ঠানের কর্মীরা জানান, সকালে গার্মেন্টস খোলার পর মেইন সুইচ দেওয়ার পরেই আগুন লাগে ৬ষ্ঠ তলার সুইং ফ্লোরে। ধোয়া বাইরেছে, ধোয়া বাইরানোর সময় আর ফ্লোরে ২-১ লোক করছে, সবাই আগুনের দিকে আমরা সবাই নামিয়ে গেছি একসাথে। না ফায়ার তো আছে, বা ফায়ার সার্ভিস ফোন দিয়েছে, যেখানে সিকিউরিটি আছে তারা ফায়ার ফোন দেওয়া হয়েছে, তখন আসছে। কর্তৃপক্ষের দাবি আগুনে ক্ষতি হয়েছে প্রায় ৫০০টি মেশিনের ওয়্যার এবং প্রায় ৪৫,০০০ পোশাক। ওইখানে যে আমার 45,000 পিসেস গার্মেন্টস থাকার কথা, কম বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে এটা টোটালি আপনারা দেখলেন, টোটাল এইগুলোই আমাদের ড্যামেজ হয়ে গেছে। এগুলো যেগুলো পুড়ছে, যেগুলো পুড়ে নাই সেগুলোও বাকি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ৭:৪০ মেসেজ পেয়ে কাজ শুরু করছি এবং সকাল ৯টার সময় আগুন আমাদের নিয়ন্ত্রণে। আমাদের একটা কমিটি হবে, যেই কমিটি তারাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণটা বের করবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর না ঘুরতেই দখল হয়েছে আগারগাঁওয়ের প্রথম সাইকেল লেন। সম্প্রতি শ্যামলীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চললেও পার পেয়ে গেছে অবৈধ দখলদাররা। এতে সাইকেল লেনের সুফল না মিললেও চলছে রমরমা ব্যবসা। আগারগাঁওয়ে সাইকেল লেন কিভাবে দখল হলো সে গল্প শোনাচ্ছিলেন ফল ব্যবসায়ী সেলিম। তার দাবি, রাস্তায় দোকান বসাতে মাসে দিতেন ৫ থেকে ৬,০০০ টাকা। দোকান থেকে আপনার প্রায় এই দোকান থেকে প্রতি মাসে ৫ থেকে ৬,০০০ টাকা খরচ আছে। ১২ জানুয়ারি আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে সাইকেল লেন চোখে পড়েনি তাদের। এতে মোটা অঙ্কের বাণিজ্য বন্ধ হচ্ছে না। দোকানদাররাও দিচ্ছেন নানা খোঁড়া যুক্তি। দোকানটা ছোট, আশপাশে জায়গাও নাই, তো আমরা এই জন্য দিতেছি যে আবার উঠে দিলে আমরা চলে যাবো, এখানে আমরা তো চিরস্থায়ী না, যদি বলে না করতে না করবো না। আর পুলিশের দাবি, অবৈধ দোকান বসলে হটিয়ে দিচ্ছেন তারা। আমাদের জানা সত্ত্বে আমরা কাউকে বসতে দেই না, বা ওইরকম আমাদের সাথে কোনো কারোর সাথে কোনো লেনদেন বা আমাদের কোনো পারমিশনও নাই তাদের। যদি কেউ বসে থাকে সেটা হচ্ছে একটা অবৈধ বসা। এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। ৯ কিলোমিটারের এই সড়কে ২৮৫ মিটারের সাইকেল লেনের কাজ ২০১৯-এর নভেম্বরে শেষ করে সিটি কর্পোরেশন। তবে তদারকির অভাবে তা কোনো কাজেই আসছে না। বিভিন্ন পয়েন্টে অনেক সাইকেলিং পয়েন্ট থাকে না, তো আমরা চাই যাতে যে সব জায়গায় যদি সাইকেলিং পয়েন্টটা থাকে, তাহলে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুসারে আমরা চালিয়ে যেতে পারি। সাইকেল লাইনটা এরকম ফ্রি থাকে, অল টাইম ফ্রি থাকে, তাহলে তো আমরা সুন্দরভাবে এই রোড দিয়ে চলাচল করতে পারি। এমনিতেই তো ঢাকা শহরে সাইকেলের জন্য রাস্তা এমনিতেই কম বানানো হয়েছে, প্লাস সাইকেল লেন তো বলা যায় 90%ই নাই। ভ্যান, তারপর বিভিন্ন লোকেরা মোটর সাইকেল গাড়ি পার্কিং করে রেখে দিছে, আমরা সেই জায়গায় চালাতে পারছি না। উত্তর ঢাকার মেয়র বলছেন, সব অবৈধ দখলদারি উচ্ছেদ হবে। পর্যায়ক্রমে আরও কিছু সড়কে আছে সাইকেল লেন করার পরিকল্পনা। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান। এই অবৈধদের জন্য সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। এর আগে ২৮ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ উচ্ছেদ অভিযানের সময় সাইকেল লেনে থাকা পুলিশ বক্স ভেঙে দেয় সিটি কর্পোরেশন। সাইকেল লেন তৈরির বিষয়টি যতটা আশা জাগিয়েছিল সাইক্লিস্টদের মধ্যে, এখন ততটাই হতাশ তারা। দাবি জানাচ্ছেন সাইকেল লেন আরও বাড়ানোর, তবে অবশ্যই থাকতে হবে দখলমুক্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। পুলিশ জানায়, শনিবার রাতে হাইকোর্টের কদম ফোয়ারার কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা। এ সময় এক ভ্যান চালক আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে কর্তব্যরত ডাক্তার অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, শরীরে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে থাকে। পুলিশ সড়কের আশেপাশের সিসিটিভি দেখে খুনিকে শনাক্ত করার চেষ্টা করছে।
দোল চক্করের মাঝখানে একটা অন্ধকার জায়গা আছে, অন্ধকারে ওখানে একটা লোক পড়ে রয়েছে, পরে থাকার পরে কোনো গাড়ি ঘোড়া পায় না, তখন একটা ভ্যান গাড়ি আসছে, ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ডাক্তারে তারে মৃত্যু ঘোষণা করে। যাচাই বাছাই করবো, সিসি ক্যামেরা যদি থাকে সিসি ক্যামেরা দেখে আমরা আইনত ব্যবস্থা নিব। দুর্নীতি কিছু মানুষের অভ্যাস বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন তাদের ঠেকাতে সরকারি ক্রয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতি ইজিপির কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলেও দাবি মন্ত্রীর। তবে বিশ্লেষকেরা জানান দুর্নীতি বন্ধে প্রযুক্তির পাশাপাশি আইনের প্রয়োগও জরুরি। সরকারি ক্রয়ের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি চালু হয় 2012 সালে। বর্তমানে 1300-এর বেশি সংস্থা ইজিপির মাধ্যমে ক্রয় করছে। এতে টেন্ডার দাখিল নিয়ে ঝামেলা দূর হয়েছে। বিশ্বব্যাংকের জরিপ বলছে টেন্ডার প্রক্রিয়ায় কাগজের ব্যবহার ও অন্যান্য খরচ প্রায় 7% কমেছে। এতে 2018-19 অর্থ বছরে সাশ্রয় হয়েছে 9,000 কোটি টাকার বেশি। আগে মনে আছে সোনাপান্ডা লোকেরা বাক্সের কাছে যেতে দিত না, সুতরাং ভালো ভালো টেন্ডাররা ড্রপই করতে পারতো না। এখন তো আলাস্কায় বসেও টেন্ডার ড্রপ করতে পারবে। সুতরাং এই যে বিশাল একটা পরিবর্তন, এইটা দুর্নীতিকে কমিয়েছে। আগ্রাসী দুর্নীতি যে লুট করে নিয়ে যাব, এইটা বোধহয় আর হচ্ছে না। আর কিছু দুর্নীতি কিছু লোক করে, এটা তার অভ্যাস। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক অভিযোগ করেন প্রযুক্তির ব্যবহারের পরও দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আইনের সঠিক প্রয়োগের তাগিদ। আপনি একটা সিক্রেট মেমো যদি তৈরি করে দেন, আপনি দেখবেন যে আপনার টাইপিস্ট এটা ফাঁস করে দিয়েছে, বা যে কোরিয়ার সে এটা বলে দিয়েছে কাউকে। আমাদের মুখটা খুব পাতলা, হ্যাঁ। তো কাজেই আমাদের সেজন্য বললাম যে আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কালচার, এটা আমাদের মাথায় রেখেই আমাদেরকে সমাধানের পথ বের করে আনতে হবে। নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাটা কিভাবে বাড়ানো যায়, সেই মানসিকতার কথা যদি আমরা বলি, তাহলে হ্যাঁ। গত অর্থ বছরে সরকারি ক্রয়ে 62% খরচ হয়েছে ইজিপির মাধ্যমে। টেন্ডার প্রক্রিয়ার সময় 100 দিন থেকে 58 দিনে নেমে এসেছে মাত্র 3 বছরে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে আলীকদমের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে আলীকদম উপজেলার চৈংখং ইউনিয়নের রেপারপাড়ায় ঢুকে পড়ে বন্য হাতির দল। তাণ্ডব চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ফসল নষ্ট করে। এ সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। স্থানীয়রা আগুন ও লাঠি নিয়ে ধাওয়া করে হাতির দল তাড়াতে সক্ষম হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। নিহত মনসুর আলম ও হুমায়ুন কবির রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার বিজ্ঞাপন দিয়ে চলছে অভিনব প্রতারণা। টাকা হাতিয়ে নেওয়ার পর আইডি হ্যাক করে তা ফিরিয়ে দেওয়ার নামে আবারও অর্থ আদায় করা হয়। এমন এক প্রতারক চক্র শনিবার ধরা পড়ে গোয়েন্দা পুলিশের অভিযানে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কাছে সোনার হরিণ ব্লু ব্যাজ। নিজের আইডির নিরাপত্তা, জনপ্রিয়তা বা ব্যবসায়িক প্রচার পুরোটাই বহুগুণে বাড়িয়ে দিচ্ছে এই ব্লু ভেরিফাইড ব্যাজ। আর তাতেই অনেকের দৌড়ঝাঁপ আইডি ভেরিফাইডের দিকে। নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই ফেসবুক আইডি ভেরিফাইড করা হবে, এমন বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল অন্য ভেরিফাইড আইডি থেকেই। আর সে ফাঁদেই পা দিয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহমেদ। প্রতারকের চাহিদা মাফিক টাকা দেওয়ার পর উল্টো পড়েছেন প্রতারণার ফাঁদে। টাকা লাগবে, এত টাকা দিলে আমাকে আইডিটা ব্লু ভেরিফাই করে দেবে, এবং সে নিজেকে একজন কানাডিয়ান নাগরিক হিসাবে পরিচয় দেয়। তারপর আমি একসময় আমার ইউজার নেম পাসওয়ার্ড দিই, তারপর ও কি করে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলে। পরবর্তীতে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে যে ওকে যদি 1 লক্ষ টাকা দিই তাহলে আমার এটা ফিরিয়ে দিবে। এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে নরসিংদীর শিবপুর থেকে শনিবার গ্রেপ্তার হন এই চক্রের হোতা সৈকত মিয়া। জিজ্ঞাসাবাদে সে জানায় প্রথমে মিশরীয় একটি গ্রুপের কাছ থেকে $400 ব্লু ভেরিফাইড আইডি কিনে সে। পরে সেই আইডি থেকে বিভিন্ন গ্রুপে দেয়া হয় আইডি ভেরিফাইডের বিজ্ঞাপন। ভেরিফাইড এক্সপার্ট বলে সে বিজ্ঞাপন দিত। 10,000 টাকা দিয়ে যখন সে ভেরিফাইড করার জন্য সবাই তার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন তার কাছে দিত, তখন সে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ওই আইডি কিংবা পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত, নিয়ে সেটা অন্য কোনো গ্রুপে বা অন্য কোনো ব্যক্তির কাছে সে আইডিটা পুনরায় সে বিক্রি করে দিত। আইটি বিশেষজ্ঞরা বলছেন
ফেসবুকের নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কারো আইডি ভেরিফাইড সম্ভব না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির উপরে বেসড করে কিন্তু একটা ব্লু ভেরিফাই বেস্ট ওদেরকে প্রদান করা হয়। সো এটার জন্য শর্ত হচ্ছে যে তাকে উইকিপিডিয়া প্রোফাইল থাকতে হবে, তারপর তার নামে বিভিন্ন নিউজ থাকতে হবে, এবং কাদেরকে দেয়, সেলিব্রিটি বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র পারসনকে। গ্রেপ্তার সৈকতের সাথে হাজারের বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এই গ্রুপের সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জব্দ করা বিষ সাপের কিনা প্রমাণ না হলেও প্রতিবেশী দেশের চোরা কারবারিদের সঙ্গে যোগসাজশে দেশে হচ্ছে খামার, আর সে বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধের বাজারে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় খামার করা গেলে তা বৈধভাবেই বিক্রি করা যাবে আন্তর্জাতিক বাজারে। কমে আসবে পাচারের প্রবণতাও। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গাজীপুরের কাপাসিয়ায় উদ্যোক্তা হওয়ার স্বপ্নে সাপের খামার করেন দুই তরুণ। চলে কয়েক বছর। সেই বিষ তারা বিক্রিও করেন চোরা কারবারিদের কাছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ হতেই পারে, আমরা তথ্য নিতেই পারি যে কীভাবে জিনিসগুলো ভালো থাকে। আমি যেহেতু করছি, এটা কীভাবে করা যায়, কী অনুমোদন নেয়, ওই দেশের সরকার কীভাবে অনুমোদন দিছে। ইন্ডিয়াতে দেখছি, ইন্ডিয়ার একজন খামারের সাথে আলাপ করছিলাম। একইভাবে নতুন বাজারের আশায় বসতবাড়িতে খামার চালাচ্ছিলেন শ্রীপুরের আরও একজন। আর ধরাছোঁয়ার বাইরে থেকে দীর্ঘদিন ধরে নিজের খামারের বিষ পাচার করে যাচ্ছিলেন এই চক্রের প্রধান খোকন নামে এক ব্যক্তি। আমাদের কাছে আমার কাছে মানুষ আছে, আমি সরাসরি না এসে দিলে আলাদা করে দিতে পারবো। উনি পাঠায় কোথায়? আর এই বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধের চোরাই বাজারে। ভিয়েতনাম চায়না বর্ডারের দিক দিয়ে খুব সম্ভবত জিয়াংজু একটা অঙ্গরাজ্যের বর্ডার দিয়ে ওই 2 বছরে প্রায় মোর দেন 2 মিলিয়ন অ্যানিমেল বা স্পেশালি স্নেকের স্টাফ বা স্কিন বলেন, পুরো স্নেক বলেন, ভ্যানম বলেন, বিভিন্ন ধরনের সবকিছু ওরা ওই দিক দিয়ে ট্রান্সফার হয়েছে। কোথায় গেছে? চায়নাতে ঢুকছে। চায়নাতে একটা ইন্ডিজিনাস মেডিসিনের বিশাল একটা মার্কেট আছে, যে মার্কেটের কারণে ওখানে স্নেকের একটা ফ্লো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকেই পাই। একই কারণে সাপুড়েদের সঙ্গেও যোগাযোগ আছে চোরা কারবারিদের। তবে এসব খামারের বিষ ব্যবহার করে না আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, কাজে আসে না গবেষণায়ও। প্রাইভেট যে ফার্মগুলা স্নেকের, কেউ এই ধরনের এই প্রোটোকলগুলো মেনটেন করে না। নট এ সিঙ্গেল ওয়ার্ড অফ দিস প্রোটোকল। সো ওদের এই ভেনমগুলো কখনোই আমরা গ্রহণ করব না। এছাড়া সাপের বিষ দিয়ে যে ওষুধ তৈরি হয় তার কাঁচামাল আন্তর্জাতিক বাজারে সুলভ, জানিয়েছেন শিল্প মালিকেরা। যখন এপিআই ফাংশনিং শুরু করবে তখন এই চোরা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই চোরা কারবারিদের ধরতে অভিযান চালানো হবে বলছে র্যাব। একটি নিষিদ্ধ দুষ্প্রাপ্য জিনিসকে পরিবহন, বিপণন, বাজারজাত করার অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষকে প্রতারণা করা এবং সাধারণ বা মানুষদেরকে ভুক্তভোগী করার জন্য র্যাব এই ধরনের অভিযান পরিচালনা করে থাকে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতায় খামার করার অনুমতি দিলে চোরাচালান কমে আসবে, আর সেই বিষ থেকে বৈধভাবেই আসতে পারে বৈদেশিক মুদ্রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহারায় থাকবে এবং ভিতরে কোনো লোক গিয়ে ইভিএম এর একজনের ভোট আর একজনের দেওয়া এটা সম্ভব না। জি, সাধারণ ছুটি থাকছে কিনা সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা দেখছি যে অনেকেই আছেন যাদের বিরুদ্ধে নানা রকমের অপরাধের অভিযোগ আছে, গুরুতর অপরাধের অভিযোগ আছে প্রার্থী। সেই প্রার্থীদের ব্যাপারে নির্বাচন কমিশনের আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা? যারা আমরা দেখছি ইতিমধ্যে এই নির্বাচনটা সংঘাতপূর্ণ হয়ে উঠেছে, বেশ কিছু ঘটনা ঘটেছে এবং প্রার্থীরা যাদের মধ্যে হামলার যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার কাজটি একটা ভালো প্রশ্ন। শুনেন, এই যে নির্বাচনের ব্যাপারে কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না বা প্রার্থী হতে পারে না তার আইন আছে। যাদের যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে সে পর্যন্ত তার অপরাধী না।
নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারে, প্রার্থী হতে পারে, তার কতটা বিধান আছে। সুতরাং একটা লোক যদি আসামি হয় তো সেই অপরাধী উনি নির্বাচন থেকে আমরা তাদেরকে বাদ রাখতে পারি না। যদি উনি শাস্তি পান, 2 বছর কারাদণ্ড হয়, তাহলে তাকে নির্বাচন থেকে বিরত রাখা হয় এবং পরবর্তী 5 বছর পর্যন্ত নির্বাচন করতে হয় না। এইটা হলো নিয়ম। সুতরাং একজনের যদি আসামি হয়ে থাকে বা তার বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, তাকে নির্বাচন থেকে বাহির রাখা যায় না। আর একটা কি বলছিলেন? সাধারণ ছুটির ব্যাপারে, সাধারণ ছুটি, গাড়ি চলাচলের ব্যাপারে হামলা নিষ্পত্তির ব্যাপারে যদি কোনো ফৌজদারি কর্মকাণ্ড হয়ে থাকে, ফৌজদারি অপরাধ হয়ে থাকে, আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আগেও বলেছিলাম, কমিশনার মেট্রোপলিটন কমিশনার সাহেবকে আজকে বলেছি, সেই সুযোগে যেন কোনো নিরপরাধ লোক যারা ওই সংঘাতের সাথে সম্পৃক্ত না, তারা যেন হয়রানির সম্মুখীন না হন, সেটার ব্যাপারে তারা তৎপর আছেন এবং সেটা নিশ্চিত করবেন। অবশ্যই যারা ফৌজদারি অপরাধ করবেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিএনপি প্রার্থীর একটা অভিযোগ আছে যে উনি অসংখ্য অভিযোগ দিয়েছেন, এগুলোর কোনো নিষ্পত্তি হয়নি, সুরা হয়নি, বরং ওনাকে হয়রানি করা হচ্ছে, পুলিশ গিয়ে বাড়ি বাড়ি হয়রানি করছে। এই অভিযোগ সঠিক না। আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির এজেন্টদের বাসায় গিয়ে অভিযান চালাচ্ছে, তাদের ধরপাকড় করছে, বিএনপির অভিযোগ। বলছেন তো ওনাকে চেঞ্জ করা না হলে ওনারা ইলেকশন থেকে প্রত্যাহার করবেন, আপনি কি বলবেন? কাকে? একজন পুলিশ কর্মকর্তা ওসি, ওসি কে বলছেন যে উনি আমাকে ডিস্টার্ব করতেছে, উনি যদি প্রত্যাহার না করেন তাহলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো, কথা বলছেন। না, এরকম কোনো অভিযোগ নাই আমাদের কাছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিষ্প্রয়োজনে হয়রানি করে। যাদের বিরুদ্ধে ফৌজদারি কেস আছে অথবা তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট আছে, অবশ্যই তাদেরকে পুলিশ তো তাদের গ্রেফতার করার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু নতুন ভাবে নিষ্প্রয়োজনীয়ভাবে নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযান। গতকাল পর্যন্ত 56টি অভিযোগ এসেছে, গতকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে 56টি। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দাম কমাতে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দুপুরে সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। গেল 6 মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম 75% বেড়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম কমাতে ফরিয়াদের দৌরাত্ম্য কমাতে হবে। দাম বাড়ার কারণ খুঁজে বের করতে বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। বলেন, তেল আমদানিতে শুল্ক যেন বেশি দিতে না হয়, সেজন্য এনবিআরকে আবারও চিঠি দেওয়া হবে। এ সময় ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, সবাই মিলে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। রমজান মাস সামনে রেখে মানুষের জন্য কষ্ট না, টিসিবির মাধ্যমে যারা এবং বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেন সেই সময়টা মানুষ যেন সাশ্রয়ী দামে পায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে আবার টিসিবির সাথে আমাদের সেক্রেটারি সাহেব সবাইকে নিয়ে বসবেন, সেটাও আমাদের মাথায় আছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে ইজারা নেওয়া সরকারি জলমহল হাতুরিয়া নদী থেকে জোর করে মাছ ধরায় অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় হাতুরিয়া নদীর সরকারি জলমহলটি 2019 সাল থেকে 6 বছরের জন্য ইজারা নেয় মালিউন্দ মৎস্যজীবী সমবায় সমিতি নামে একটি সংগঠন। 40 জেলে এই জলমহলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান বুরহানুদ্দিন চৌধুরীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জলমহল থেকে জোর করে মাছ নিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা। আমরা এই নদী থেকে আমরা মাছ মারতে পারি না, ওনার খুব প্রভাবশালী লোক, ওনার মাছ মারে জায়গা। এইভাবে আমরা ওখানে এই দুর্দশা নিজে ফিরে বুঝি, ওখানে আমরা আইনও গেলেও আমরা কিন্তু বিচার পাইতেছি। তবে অভিযোগ অস্বীকার করে বুরহানুদ্দিন বলেন, হাতুরিয়া নদী সংলগ্ন নিজস্ব পুকুর থেকেই মাছ ধরেন তিনি। এটা আমার নিজস্ব জায়গা, এখানে আমি পুকুর করে নিয়েছি, 5টা পুকুর আছে আমার এখানে, পুকুরের মধ্যে আমি মাছ মারতেছি। তার বই যে পাশে হাতুরিয়া নদীর পাশে, তাই বললে তো তার মাছ না। ক্ষতিগ্রস্ত জেলেরা প্রশাসনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই অভিযোগের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার ভূমিকে বলা হয়েছে এবং সে এবং আমি নিজে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে আমরা যাব এবং এই অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে আমরা যাচাই করে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর এই প্রতিবেদন প্রেরণ করব অতি শীঘ্রই।
গত বছর ঘাগড়ায় বেড়িবাঁধ নির্মাণের জন্য হাটুরিয়া জলমহল ড্রেজিং করায় এক দফা ক্ষতিগ্রস্ত হন জেলেরা। এই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই জলমহলের অভয়াশ্রম থেকে মাছ নিয়ে যাওয়ায় দিশেহারা তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 13,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 5,74,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 21,28,000 আর সংক্রমিতের সংখ্যা 9,92,00,000-এর বেশি। দায়িত্ব নিয়েই করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন রাজ্যের গভর্নরের সাথে ভিডিও কনফারেন্সে নাগরিকদের এপ্রিল পর্যন্ত মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি। এতে অন্তত 50,000 মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেন বাইডেন। সেই সাথে গণপরিবহন ও রাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে টিকাদান কর্মসূচির কাজে ব্যবহারের নির্দেশ দেন তিনি। এদিকে একদিনে প্রায় 3,500 মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। 1,72,000 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,55,00,000 ছাড়িয়েছে। যুক্তরাজ্যে 1300-র বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 1 লাখের কাছাকাছি। ভাইরাস শনাক্ত হয়েছে 33,552 জনের শরীরে। সংক্রমণ রোধে উচ্চ ঝুঁকিতে থাকা দেশ থেকে আসাদের 10 দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাজ্য। নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে মেডিকেল গ্রেড ফেস মাস্ক বাধ্যতামূলক করতে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে উন্নত ধরনের এই মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে ফ্রান্স ও জার্মানি। 25 জানুয়ারি থেকে বাড়ির বাইরে FFP1 মাস্ক বাধ্যতামূলক করতে যাচ্ছে অস্ট্রিয়া। ব্রাজিলে শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ। শনিবার এক নার্সকে দেয়া হয় ভারত থেকে আসা টিকার প্রথম ডোজ। দেশটিতে মৃতের সংখ্যা 2,16,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 1,06,00,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর বিভিন্ন হাসপাতাল। নতুন করে 1,470 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ। সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে কিউবায়। সংক্রমণের বিস্তার রোধে বাড়তি সতর্ক অবস্থানের পরিকল্পনা করছে সরকার। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 200, আক্রান্তের সংখ্যা 20,600 ছাড়িয়েছে। সংক্রমণ রোধে আংশিক লকডাউন চলছে হংকংয়ে। পরিস্থিতি বিবেচনায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। চীনের হারবিন প্রদেশে করোনার নমুনা সংগ্রহের পরিধি বাড়িয়েছে সরকার। বেইজিংয়ের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে লকডাউন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের ফল পরিবর্তনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে অপসারণের পরিকল্পনা করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগও করেছিলেন তিনি। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলা খারিজ হওয়ায় বিচার বিভাগের আপত্তির মুখে পড়েন ট্রাম্প। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেনকে অপসারণ করা হলে পদত্যাগের হুমকিও দেন বেশ কয়েকজন শীর্ষ বিচারক। এদিকে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নেওয়া হলে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টদেরও অভিশংসনের মুখোমুখি করার হুমকি দিয়েছেন জ্যেষ্ঠ রিপাবলিকান সেনেটর জন কর্নিন। এই টুইট বার্তায় তিনি বলেন, 2022 সালে যখন রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে তখন নতুন করে সাবেক প্রেসিডেন্টদের অভিশংসিত করা হবে। এর আগে সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানির মেয়াদ 8 ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন মেজরিটি লিডার চাক শুমার। রাশিয়া বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ প্রায় 100 কোটি শহরে বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আটক হন নাভালনির স্ত্রীসহ 3,000-এরও বেশি বিক্ষোভকারী। এদের মধ্যে প্রায় 1,500 আটক হয়েছে মস্কো থেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মস্কোর পুশকির স্কোয়ারে বিক্ষোভে 4,000-এর বেশি মানুষ জড়ো হয়। তবে এর সংখ্যা 40,000-এরও বেশি বলে জানিয়েছে রয়টার্স। সেখানে বিক্ষোভকারীদের লাঠিপেটাও করে পুলিশ। নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে জার্মানিতেও। পুতিনের সমালোচক নাভালনি 17 জানুয়ারি জার্মানিতে চিকিৎসা শেষে রাশিয়া ফেরেন। এরপরই তাকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেয় রাশিয়া। দেশে থাকা অবস্থায় তাকে নার্ভ এজেন্ট প্রয়োগের অভিযোগ ওঠে।
মার্কিন টকশো কিংবদন্তি ল্যারি কিং মারা গেছেন। শনিবার লস অ্যাঞ্জেলেস সময় সকালে 87 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে সিডার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে উপস্থাপক এবং সাংবাদিকতার এক অদ্বিতীয় নাম ছিল ল্যারি কিং। পেয়েছেন বহু স্বীকৃতি, এর মধ্যে রয়েছে পিবডি এবং অ্যামি অ্যাওয়ার্ডস। 70-এর দশকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে তার দ্য ল্যারি কিং শো। 1985 থেকে 2010 সাল পর্যন্ত সিএনএনে ল্যারি কিং লাইভ অন সিএনএন নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদন জগতের তারকা ও ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন ল্যারি। নিয়েছেন প্রায় 50,000 সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের তালিকায় আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, সঙ্গীতশিল্পী লেডি গাগার মতো আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। 1995 সালে উপস্থাপক হিসেবে ছিলেন পশ্চিম এশিয়া শান্তি সম্মেলনে। 20 বছরের বেশি সময় ধরে ইউএসএ টুডেতে কলাম লিখেছেন। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিতে ল্যারি কিং নাও নামে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপক হয়েছিলেন তিনি। সেলিব্রিটিদের সাক্ষাৎকার নিতে নিতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই হয়ে ওঠেন সেলিব্রিটি। 1988 সালে ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই দাতব্য প্রতিষ্ঠান স্বল্প আয়ের মানুষ ও যাদের মেডিকেল ইন্স্যুরেন্স নেই তাদের হৃদরোগজনিত চিকিৎসার খরচ জুগিয়ে থাকে। সিএনএনে নিজের শেষ অনুষ্ঠানে ল্যারি কিং বলেছিলেন, দর্শক আপনাদের কি বলবো জানি না, ধন্যবাদ ছাড়া কি বা বলতে পারি, গুড বাই না বললেও বলছি আবার দেখা হবে। তিনি তার ভক্তদের সাথে দেখা করলেন ঠিকই, কিন্তু ভিন্নভাবে। গত শনিবার তার মৃত্যুতে অবসান হল 6 দশকের ল্যারি কিং যুগের। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের সামনে রেখে চট্টগ্রামে প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। সকাল 10টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে তামিম সাকিবরা। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। লক্ষ্য ওয়ানডে সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা। বিসিবি সভাপতির বক্তব্যে এরই মধ্যে আভাস মিলেছে শেষ ওয়ানডেতে পরিবর্তন আসছে টাইগার একাদশে। তাসকিন মাহাদিকে পরখ করে নেওয়া হতে পারে। অন্যদিকে সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া ক্যারিবীয় দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল সকাল 11:30টায় ম্যাচটি শুরু হবে। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার জহিরুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জহির, প্র্যাকটিসের খবর তো জানবো, একই সাথে হোয়াইট ওয়াশ করার চিন্তা ভাবনা বাংলাদেশের, সবকিছু মিলে কি মনে হচ্ছে? খেলোয়াড়দের মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ, কি অবস্থা সেখানে? খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো, বেশ চনমনে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের, এবং একটা পরিবেশ চেঞ্জ হয়েছে। ঢাকার তুলনায় চট্টগ্রামের ওয়েদার বেশ রৌদ্রোজ্জ্বল একটি দিন আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের দেখাই, আপনারা বলছিলেন যে বাংলাদেশ দল অনুশীলন করছে, একটু সংশোধনী। বাংলাদেশ দল অনুশীলন কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলন করছে, এবং ঢাকা এবং চট্টগ্রাম দুইটা ভেন্যুর মধ্যে যেই পার্থক্যটা গড়ে দিতে পারে যে ফ্যাক্টরটি, সেটা হচ্ছে এখানকার কন্ডিশন এবং উইকেট। আমরা রৌদ্রোজ্জ্বল দিনের কথা আগে বলেছিলাম, উইকেটের কথা বলতে হয় আমরা ফিল সিমন্সকে দেখেছি এখানে আসার পর বেশ কিছু সময় তিনি উইকেটের আশেপাশে ঘোরাঘুরি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং বাংলাদেশ দল যেমন উজ্জীবিত, উইন্ডিজ দলও কিন্তু উইকেটের একই ধরনের অ্যাডভান্টেজ পাবে। ইনফ্যাক্ট এ ধরনের উইকেটে খেলে কিন্তু ক্যারিবীয়রা অভ্যস্ত। এবং ঢাকায় যে বারবার বলা হয় যে স্পোর্টিং উইকেট শেষ হয় লো স্কোরিং ম্যাচ দিয়ে, কিন্তু চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু ভিন্ন। এখানে যদি উইকেটে সেট হওয়া যায়, এখানে বেশ ভালো স্কোর করা যায়। তো সেই হিসেবে আসলে চট্টগ্রামে একটু বাড়তি প্রত্যাশা টাইগার সমর্থকদের, কিন্তু একই সাথে একটা শঙ্কা থাকছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সামর্থ্য যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু বেশ ভালো একটা সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর জন্য। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী। এই মুহূর্তে সচিবালয়ে করোনা ভ্যাকসিনের বিষয়ে জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী যায়েদ মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আমাদের 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী একটি সময় দিয়েছেন যে উনি আমাদের ভ্যাকসিন দেওয়ার
যে পরিকল্পনা সেটা উনি উদ্বোধন করবেন এবং সেই ভ্যাকসিন দেওয়ার কাজটি শুরু হবে কর্মীটোলা হাসপাতাল থেকে। সেখানে কিছু লোককে ভ্যাকসিন দেওয়া হবে। তার মধ্যে আপনারা জানেন যে আমরা যারা নার্স, যারা রুগীর একদম পাশে থাকে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাদেরকেই আমরা প্রথমে ভ্যাকসিন দিব। তার পর্যায়ক্রমে আস্তে আস্তে সকলেই পাবে। সেটা আপনারা জানেন যে আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম একদম WHO গাইডলাইন, যে বৈজ্ঞানিক যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা কিন্তু দিচ্ছি এবং আমাদের পরিকল্পনাটাও কিন্তু সেই রকমই। আমাদের ভ্যাকসিনের বিষয়ে অনেক কথাবার্তা আসে, আমরা জানি, কিন্তু আপনাদের একটা জিনিস এখানে আমরা স্পষ্ট বলতে চাচ্ছি, ভ্যাকসিন নেওয়াটা কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং বাংলাদেশে ভ্যাকসিন কারো জোর করে প্রয়োগ করা হবে না এবং ভ্যাকসিন স্বাধীনভাবে নিবে এবং বিশ্বের প্রায় সর্বত্রই এই একই অবস্থা। আমাদের যে ভ্যাকসিনটি আছে অ্যাস্ট্রাজেনেকা, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্বারা আবিষ্কৃত এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এই ভ্যাকসিনের মালিক হয়েছে এবং ভারতে শুধু এটা প্রোডাকশন হচ্ছে। যেহেতু তাদের একটি প্রোডাকশন করার বৃহৎ একটা সুবিধা রয়েছে, ফ্যাসিলিটি রয়েছে এবং তারা বিভিন্ন দেশে এই ভ্যাকসিনটি ওখান থেকে পাঠানো হচ্ছে এবং ভ্যাকসিন নিয়ে আরও আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা অনেকে বলছে। আপনারা জানেন প্রত্যেকটি ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ওষুধেরও থাকে। অনেক ওষুধ আছে অনেকে স্যুট করে না, অ্যালার্জি হয়ে যায়। তো সে কারণে এই ভ্যাকসিনের যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, সাইড এফেক্ট হবে না, এটা আমরা বলতে পারি না। কিন্তু যতটুকু আমরা শুনেছি যে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য হয়, একটু মাথা ব্যথা হয় বা জ্বর হয়, এটুকু আমরা শুনেছি। এবং এই ইতিমধ্যে আপনারা জানেন ভারতে অনেক লোককে, লক্ষ লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছে এবং ইউকেতেও অনেক লোককে এই ভ্যাকসিন দিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও এই একই ভ্যাকসিন নিয়েছে। তাই আমরা চাই যে করোনার সময় আপনারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে ভালো করেছে, প্রশংসিত হয়েছে, ব্লুমবার্গ প্রশংসা করেছে, WHO প্রশংসা করেছে। এই প্রশংসার দাবিদার সকলেই, আপনারা আপনাদের পর্যায় থেকে সেই প্রশংসার দাবিদার এবং ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা ভ্যাকসিনটাকে ভালোভাবে দিতে পারবো। ইতিমধ্যে যেহেতু 20 লক্ষ চলে আসছে, আমরা অলরেডি আমাদের স্টোরে রেখেছি, আগামীকাল 50 লক্ষ চলে আসবে আশা করছি। সেটাও আমাদের কোথায় কোথায় নিব আমরা সেটাও পরিকল্পনা করা হয়ে গেছে। পরবর্তীকালে আরও যে ভ্যাকসিন আসবে সেগুলোকে আমরা কোন জেলায় কোন উপজেলায় নিব সেই পরিকল্পনা করা হয়ে গেছে। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত। ধন্যবাদ।